ঢাকার ব্যস্ত সকালগুলো বরাবরই এক অদ্ভুত প্রতিযোগিতার গল্প বলে। চারদিকে গাড়ির হর্ন, ছুটে চলা মানুষ, আর কংক্রিটের জঙ্গলের মাঝেও যেন এক অদৃশ্য ইঁদুর দৌড় লেগেই থাকে। কিন্তু শহরের ঠিক অভিজাত এলাকাতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইম্পিরিয়াল হেরিটেজ ইউনিভার্সিটির ভেতরের পৃথিবীটা ছিল একেবারেই আলাদা। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বরং ছিল আভিজাত্য আর ক্ষমতার এক বিশাল প্রদর্শনী। বিশালাকার ঝাড়বাতি, চোখ ধাঁধানো ইউরোপীয় স্থাপত্য, দামি বিদেশি ফুলের বাগান, আর পার্কিং লটে সারি সারি দাঁড়িয়ে থাকা রোলস রয়েস, মেব্যাক, পোর্শে বা বিএমডব্লিউ জানান দিত এখানে মেধার চেয়ে ব্যাংক ব্যালেন্সের ওজন অনেক বেশি। মনে হতো যেন কোনো হলিউড সিনেমার সেট, যেখানে পা রাখলেই বোঝা যায় এটি কেবল সমাজের শীর্ষবিন্দুতে থাকা ধনকুবেরদের সন্তানদের জন্যই তৈরি। এই ইম্পিরিয়াল হেরিটেজ ইউনিভার্সিটিতেই পড়াশোনা করত জারা চৌধুরী। রূপে গুণে এবং বাবার অগাধ সম্পত্তির জোরে জারাকে পুরো ক্যাম্পাসের অঘোষিত রানী বলে মেনে নেওয়া হতো। তার বাবার সিকান্দার চৌধুরী দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী শিল্পপতি। জারা ক্যাম্পাসে পা রাখত গুচি বা প্রাডার লিমিটেড এডিশন ড্রেস পরে, হাতে থাকত রোলেক্সের ঘড়ি। ক্যাম্পাসের এমন কোনো কোণ বা এমন কোনো শিক্ষার্থী ছিল না যে জারাকে এক ডাকে চিনত না। সে যখন করিডোর দিয়ে হেঁটে যেত, মনে হতো চারপাশের পুরো পরিবেশটাই যেন তার সাথে সাথে বদলে যাচ্ছে। তার চারপাশে সব সময় চাটুকার বান্ধবীদের একটা ভিড় লেগেই থাকত। কিন্তু জারার একটি মারাত্মক চারিত্রিক ত্রুটি ছিল। সে মানুষের মূল্যায়ন করত তাদের পরনের ব্র্যান্ডের পোশাক আর পকেটের টাকা দেখে। সাধারণ মানের পোশাক পরা বা মধ্যবিত্ত ঘর থেকে আসা কাউকে সে মানুষ বলেই গণ্য করত না। তার মতে গরিবরা পৃথিবীতে এসেছে কেবল ধনীদের সেবার জন্য। ঠিক এই একই ক্যাম্পাসের আরেক প্রান্তে ছিল আরিয়ান রহমান। পরনে ইস্ত্রিহীন একটি পুরনো সাদা শার্ট, রং চটে যাওয়া ফ্যাকাশে নীল জিন্স, পায়ে অতি সাধারণ একটি স্নিকার্স, আর কাঁধে ঝোলানো একটা পুরনো ক্যানভাসের ব্যাগ। প্রথম দেখায় যে কারো মনে হবে সে হয়তো কোনো অতি দরিদ্র পরিবারের সন্তান, যে ভুল করে স্কলারশিপ নিয়ে এই অভিজাতদের ভিড়ে এসে পড়েছে। আরিয়ান খুব একটা কারোর সাথে মিশত না বা ক্যাফেটেরিয়ায় আড্ডায় মেতে উঠত না। ক্লাস শেষ হওয়ার পর তার একমাত্র গন্তব্য ছিল বিশ্ববিদ্যালয়ের বিশাল লাইব্রেরি। সেখানে সে ঘণ্টার পর ঘণ্টা অর্থনীতি, প্রযুক্তি আর ব্যবসার মোটা মোটা বই নিয়ে ডুবে থাকত। ক্যাম্পাসের তথাকথিত ধনী ছাত্ররা, বিশেষ করে জারার বন্ধু ফাহিম এবং তার দলবল, প্রায়ই আরিয়ানকে নিয়ে উপহাস করত। ফাহিম একদিন করিডোরে জোরে বলে উঠেছিল, "কিরে, মনে হয় ভাইয়ের কাছে পড়ার মতোই একটাই শার্ট আছে। ও এখানে পড়াশোনা করতে এসেছে নাকি আমাদের কারো কোম্পানিতে পিয়নের চাকরি খুঁজতে এসেছে?" এমন তীক্ষ্ণ ও অপমানজনক কথা প্রায় প্রতিদিনই তার কান ছুঁয়ে যেত। কিন্তু আরিয়ান কোনোদিন ঘুরে দাঁড়িয়ে এসবের প্রতিবাদ করত না বা রাগ দেখাত না। তার শান্ত চোখের দৃষ্টিতে অদ্ভুত এক স্থিরতা ছিল, যা দেখে মনে হতো এসব তুচ্ছ কটূক্তি তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। সে শুধু মুচকি হাসত আর নিজের পথে হেঁটে যেত। দিন গড়িয়ে ইম্পেরিয়াল হেরিটেজ ইউনিভার্সিটির বার্ষিক উৎসব বা অ্যানুয়াল ফেস্টের সময় ঘনিয়ে এলো। পুরো ক্যাম্পাস রঙিন আলো, ব্যানার আর ফেস্টুনে একেবারে রাজকীয় সাজে সেজে উঠেছিল। চারদিকে উৎসবের আমেজ, মাইকে বাজছে গান, আর সবার মাঝে এক বাঁধ ভাঙা আনন্দ। যারা তার দলবল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটি চকচকে এবং অসম্ভব দামি কালো রঙের মার্সিডিস মেবাখ গাড়ি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে নিঃশব্দে থামল। গাড়িটি এতটাই বিলাসবহুল আর দৃষ্টিনন্দন ছিল যে উপস্থিত সবার চোখ সেদিকেই আটকে গেল। যারা একগাল হেসে অহংকারের সুরে বলল, "মনে হচ্ছে ড্যাড আমার জন্য নতুন সারপ্রাইজ হিসেবে এই গাড়িটা পাঠিয়েছেন। কালই আমি ড্যাডকে নতুন গাড়ির কথা বলেছিলাম।" সবাই রুদ্ধশ্বাস কৌতূহল নিয়ে গাড়ির দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পরেই গাড়ির দরজা খুলল, কিন্তু ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। সেই অতি সাধারণ এবং পুরনো পোশাক পরা ছেলেটি আরিয়ান খুব স্বাভাবিক ভঙ্গিতে গাড়ি থেকে নামল। সে শান্তভাবে গাড়ির দরজাটি বন্ধ করতে উদ্যত হল। যারা এবং তার বান্ধবীরা এই দৃশ্য দেখে শব্দ করে হাসতে শুরু করল। ফাহিম ব্যঙ্গ করে বলল, "ও গড, তো এই ছেলেটা আসলে একজন সামান্য ড্রাইভার, আর আমরা ভাবতাম ও হয়তো গরিব কোনো স্টুডেন্ট।" যারার এক বান্ধবী হাসতে হাসতে যোগ করল, "আর আমি তো ভাবছিলাম ভেতর থেকে না জানি কোনো সেলিব্রিটি বা ভিআইপি কেউ বেরোবে।" যারা এবার কয়েক পা এগিয়ে গেল এবং চরম তাচ্ছিল্য ভরা কণ্ঠে হুকুম করল, "শোনো ড্রাইভার, গাড়িটা পার্কিংয়ে রেখে জলদি এদিকে এসো। আমাদের ফেস্টের অনেক প্রস্তুতির কাজ বাকি আছে, সেগুলোতে মজুরের মতো সাহায্য করবে।" আশপাশে দাঁড়িয়ে থাকা অনেক শিক্ষার্থী
জারার কথা শুনে হো হো করে হেসে উঠল। আরিয়ান অত্যন্ত শান্ত ও নির্বিকার দৃষ্টিতে জারার দিকে তাকাল। তার চেহারায় রাগের কোনো ছাপ ছিল না কোনো অপমানের গ্লানিও। সে অত্যন্ত ধীর ও গম্ভীর কণ্ঠে বলল, আমি কারো ড্রাইভার নই। যারা এবার যেন আরও বেশি মজা পেয়ে হাসতে হাসতে বলল, তাই নাকি? আচ্ছা, তাহলে এই কয়েক কোটি টাকার গাড়িটা কি তোমার নিজের, নাকি মালিকের গাড়ি চুরি করে ঘুরতে বেরিয়েছ? উপস্থিত সবাই আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। আরিয়ান তাদের এই হাসাহাসির মাঝেই কয়েক পা এগিয়ে জারার চোখের দিকে সরাসরি তাকিয়ে কেবল একটি কথাই বলল, চেহারা বা পোশাকে সাধারণ দেখতে প্রত্যেকটা মানুষই কিন্তু ভেতর থেকে দুর্বল বা ছোট হয় না। কখনো কখনো সাধারণ খামের ভেতরেই সবচেয়ে দামি চিঠিটা লুকিয়ে থাকে। কিন্তু অহংকারে অন্ধ যারা বা তার বন্ধুদের কেউই আরিয়ানের এই গভীর কথার বিন্দুমাত্র অর্থ বুঝল না। যারা মুখ বাঁকিয়ে বলল, বড়লোকেদের দামি গাড়ি চালালেই কেউ আর নিজে বড়লোক হয়ে যায় না, তোমার ওই ফিলসফি তোমার কাছেই রাখো। এটুকু বলেই সে আরিয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে তার বান্ধবীদের নিয়ে ক্যাম্পাসের ভেতরে চলে গেল। আরিয়ান কয়েক মুহূর্ত নীরবে সেখানেই দাঁড়িয়ে রইল। সে বিশ্ববিদ্যালয়ের সুউচ্চ ভবনের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলকে রহস্যময় হাসি ফুটিয়ে আপন মনেই বলল, মাঝে মাঝে চরম সত্যটা মানুষের চোখের সামনে আসতে একটু বেশি সময় নিয়ে নেয়। ফেস্টের দিন যত এগিয়ে আসছিল, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তত বেশি নিজেদের কাজে ডুবে যাচ্ছিল। এই উৎসবের মাঝেই বিশ্ববিদ্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেস প্রেজেন্টেশন বা ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ঢাকা শহরের অনেক নামিদামি কর্পোরেট হাউসের সিইও এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এই অনুষ্ঠানে বিচারক হিসাবে আসার কথা ছিল। যারার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে বিজয়ীর ট্রফিটা সেই ছিনিয়ে নেবে। সে প্রেজেন্টেশন বানিয়েছিল হাই এন্ড লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের ওপর। যথাসময়ে প্রতিযোগিতা শুরু হলো। এক এক করে শিক্ষার্থীরা মঞ্চে গিয়ে তাদের ব্যবসায়িক প্রেজেন্টেশন দিতে শুরু করল। বেশ কিছুক্ষণ পর ঘোষক মঞ্চে আরিয়ান রহমানের নাম ঘোষণা করলেন। সেই একই পুরনো এবং সাধারণ পোশাক গায়ে জড়িয়ে আরিয়ান অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মঞ্চে এসে দাঁড়াল। দর্শকের সারি থেকে ফাহিম আবারও উপহাস করে উঠল, এই নাও, এবার ড্রাইভার সাহেবও আমাদের বড় বড় ব্যবসার কৌশল শেখাতে চলে এসেছেন, সবাই খাতা কলম বের করো। কিন্তু ঠিক কয়েক মুহূর্ত পরেই পুরো অডিটোরিয়াম পিনপতন নীরবতায় ডুবে গেল। আরিয়ান স্ক্রিনে তার প্রজেক্ট কৃষি টেক উপস্থাপন করল। এটি ছিল এমন একটি প্রযুক্তিভিত্তিক সাপ্লাই চেন প্ল্যাটফর্ম যা প্রান্তিক কৃষকদের সাথে সরাসরি আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের যুক্ত করবে, মাঝখান থেকে সমস্ত দালাল চক্রকে দূর করে দেবে। আরিয়ান এত নিখুঁত, আধুনিক এবং যুগান্তকারী ডেটা অ্যানালিসিস উপস্থাপন করল যে সামনের সারিতে বসে থাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসররাও বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার কণ্ঠস্বরে ছিল ইস্পাত কঠিন আত্মবিশ্বাস, আর তার প্রতিটি শব্দে ছিল গভীর জ্ঞানের ছাপ। বিচারকের আসনে বসে থাকা বড় বড় শিল্পপতিরাও একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন, এই ভেবে যে এত তরুণ একজন ছেলের মাথায় এত পরিণত ব্যবসায়িক বুদ্ধি কিভাবে এলো। প্রেজেন্টেশন শেষ হতেই পুরো হলঘর কান ফাটানো করতালিতে ফেটে পড়ল। সমস্ত বিচারক একমতে আরিয়ানকে প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষণা করলেন। কিন্তু জারার অহংকারে এই হার চরমভাবে আঘাত করল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে একটা ড্রাইভার তার চেয়ে ভালো কিছু করতে পারে। অনুষ্ঠান শেষে সে রাগে গজগজ করতে করতে করিডরে আরিয়ানের পথ আটকাল এবং সরাসরি অভিযোগ করে বসল, তুমি নিশ্চয়ই এই আইডিয়াগুলো ইন্টারনেট বা অন্য কোনো বিদেশি কোম্পানির প্রজেক্ট থেকে হুবহু কপি করেছ। তোমার মতো একটা থার্ড ক্লাস মানুষের মাথায় এত বড় আইডিয়া আসা অসম্ভব। আরিয়ান একটুও না রেগে বরং মুচকি হেসে বলল, যারা জীবনে সত্যিই কঠোর পরিশ্রম করে শূন্য থেকে কিছু তৈরি করে, তোমার মতো মানুষেরা প্রায়ই তাদের সাফল্যের ওপর এমন সন্দেহ করে থাকে। যারা দাঁত কিড়মির করে বলল, তোমার মতো নিচুতলার মানুষরা কেবল ভাগ্যের জোরেই এমন দু একবার জিতে যায়, এতে আকাশে ওড়ার কিছু নেই। আরিয়ান অত্যন্ত শান্ত এবং ধীর গলায় উত্তর দিল, আর কিছু মানুষ সবসময় কেবল তাদের বাবার টাকার জোরেই জেতে। যেদিন তোমার বাবার নামের ট্যাগটা তোমার নামের পাশ থেকে সরে যাবে, সেদিন বুঝতে পারবে তোমার নিজের আসল যোগ্যতা ঠিক কতটুকু। এই একটা ছোট্ট অথচ ধারালো বাক্য শুনতেই জারার মুখ থেকে সব কথা হারিয়ে গেল। সে কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সেই রাতেই ঢাকা শহরে হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের সাথে মিশলধারে বৃষ্টি শুরু হল।
অন্ধকার রাস্তায় জারার বিলাসবহুল গাড়িটা হঠাৎ করেই বনানীর এক নির্জন রাস্তায় নষ্ট হয়ে গেল। গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তার যেসব বান্ধবীরা সবসময় তাকে ঘিরে থাকত তারা আগেই তাকে একা ফেলে যে যার গন্তব্যে চলে গিয়েছিল। যারা উপায় না দেখে রাস্তার একপাশে দাঁড়িয়ে ভিজে ভিজে চরম দুশ্চিন্তায় সময় পার করছিল। রাত তখন প্রায় 11:30। ঠিক সেই মুহূর্তে তার ঠিক সামনে এসে সেই পরিচিত কালো মেবাখ গাড়িটি থামল। গাড়ির হেডলাইটের আলোয় যারা চোখ পিটপিট করে তাকাল। কাঁচ ধীরে ধীরে নিচে নেমে গেল এবং যারা দেখতে পেল ড্রাইভিং সিটে আরিয়ান বসে আছে। আরিয়ান খুব স্বাভাবিক গলায় বলল, গাড়িতে বসে পড়ো যারা, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, রাতও অনেক হয়েছে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা মোটেও নিরাপদ নয়। যারা নিজের অহংকার আর বর্তমান পরিস্থিতির মাঝে কিছুক্ষণ দোটানায় ভুগল। সে ভাবল একজন ড্রাইভারের গাড়িতে সে কিভাবে উঠবে, কিন্তু চারপাশের ভুতুড়ে পরিবেশ আর বৃষ্টির তোড় বাড়তে থাকায় সে বাধ্য হয়ে আরিয়ানের গাড়ির পেছনের সিটে উঠে বসল। পুরো রাস্তা দুজনের মধ্যে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। যারা চুপচাপ থাকলেও তার চোখ বারবার গাড়ির ভেতরের অত্যাধুনিক আর রাজকীয় ইন্টেরিয়রের দিকে আটকে যাচ্ছিল। গাড়ির ভেতরে হালকা নীল রঙের অ্যাম্বিয়েন্ট লাইট জ্বলছে, সিটগুলো প্রিমিয়াম লেদারের তৈরি, এমনকি ড্যাশবোর্ডে দামি শ্যাম্পেনের গ্লাসও রাখা আছে। সে আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না, জিজ্ঞেস করেই বসল, সত্যি করে বলো তো, এই গাড়িটা আসলে কার? তোমার মালিক নিশ্চয়ই অনেক বড় কোনো বিজনেসম্যান। আরিয়ান স্টিয়ারিংয়ে হাত রেখেই রিয়ার ভিউ মিররে জারার দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দিল, যাকে তুমি সামান্য একজন ড্রাইভার বলে মনে করো, এই গাড়িটা ঠিক তারই। যারা কথাটি শুনে তাচ্ছিল্যের সুরে হালকা হেসে উঠল। তার মনে হল আরিয়ান বোধহয় তার সাথে নিছক মজা করছে। ঠিক সেই মুহূর্তেই গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমে আরিয়ানের ব্লুটুথ কানেক্টেড ফোনে একটি কল বেজে উঠল। স্ক্রিনে লেখা ভাসল, সিঙ্গাপুর অফিস। আরিয়ান কলটা রিসিভ করতেই গাড়ির স্পিকারে ওপাশ থেকে এক ব্যক্তির সম্মানপূর্ণ ও ব্যস্ত আওয়াজ ভেসে এলো, গুড ইভিনিং স্যার, দুঃখিত এত রাতে কল করার জন্য, কিন্তু আগামীকালের দুবাই প্রজেক্টের $500 মিলিয়ন টেক মার্জার ডিলটি মাত্রই ফাইনাল হয়ে গেছে। ইনভেস্টররা সব শর্ত মেনে নিয়েছে, এখন শুধু আপনার ডিজিটাল সিগনেচারের অপেক্ষায় আছি আমরা। আরিয়ান শান্ত গলায় বলল, ঠিক আছে ডেভিড, আমি ল্যাপটপ অন করে 15 মিনিটের মধ্যে মেল চেক করছি। তুমি লিগ্যাল টিমকে পেপারসগুলো রেডি রাখতে বলো। জারার হাসি নিমেষে মিলিয়ে গেল। তার মনে হল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে চরম বিস্ময় আর অবিশ্বাসের দৃষ্টিতে আরিয়ানের ব্যাক প্রোফাইলের দিকে তাকিয়ে রইল। তার মনে প্রথমবারের মতো এই প্রশ্নটি খুব শক্তভাবে ধাক্কা দিল। এই আরিয়ান কি সত্যিই কেবল সাধারণ কোনো গরিব ঘরের ছেলে, নাকি তার এই জীর্ণ শার্টের আড়ালে এমন এক বিশাল পরিচয় লুকিয়ে আছে যা তার বাবার চাইতেও কয়েক গুণ বড়? পরের দিন সকাল থেকেই পুরো বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে একটাই কানাঘুষা চলছিল। গতকাল রাতে যারা নাকি আরিয়ানের গাড়িতে চড়ে বাড়ি ফিরেছে। ফাহিম জারাকে দেখে ঠাট্টা করে বলল, কি ব্যাপার যারা, শেষে ড্রাইভারের গাড়িতে করে বাড়ি ফিরতে হলো? কিন্তু জারার ভেতরে আর সেই আগের অহংকারী রূপটা ছিল না। সে ফাহিমের কথায় কোনো জবাব না দিয়ে চুপচাপ হেঁটে চলে গেল। তার মনে কেবল কাল রাতের ওই ফোন কলটার কথাই বাজছিল। সেই দিনই বিশ্ববিদ্যালয়ের প্রধান অডিটোরিয়ামে ঢাকা শহরের সব বড় বড় শিল্পপতি, মন্ত্রী ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে এক অত্যন্ত জরুরি সভার আয়োজন করা হয়েছিল। পুরো অডিটোরিয়ামকে রাজকীয়ভাবে সাজানো হয়েছিল। সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা চরম উৎসাহ নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। যারাও তার বাবা সিকান্দার চৌধুরীর সাথে একেবারে সামনের ভিআইপি সারিতে এসে বসল। মঞ্চে শহরের নামিদামি সব ব্যবসায়ী ও ক্ষমতাবান ব্যক্তিরা বসেছিলেন, কিন্তু ঠিক মাঝখানের প্রধান অতিথির চেয়ারটি তখনও ফাঁকা পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রিন্সিপাল বারবার উদ্বিগ্ন হয়ে নিজের হাতঘড়ি দেখছিলেন আর দরজার দিকে তাকাচ্ছিলেন। হঠাৎ করে এই অডিটোরিয়ামের প্রবেশপথে একটা বিশাল চাঞ্চল্য তৈরি হল। বেশ কয়েকজন কালো স্যুট পরা বডিগার্ড দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দুই পাশে দাঁড়িয়ে গেল। সবার দৃষ্টি একসাথে দরজার দিকে ঘুরে গেল। ভেতরে প্রবেশ করল আরিয়ান। আজও তার গায়ে সেই আগের মতোই অতি সাধারণ পোশাক, মুখে সেই পরিচিত শান্ত আর নির্লিপ্ত চেহারা। কিন্তু আজকের পরিস্থিতিটা ছিল কল্পনারও বাইরে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বয়ং প্রায় দৌড়ে গিয়ে অত্যন্ত বিনীতভাবে তার সাথে করমর্দন করলেন। সারিবদ্ধভাবে বসে থাকা সমস্ত সিনিয়র প্রফেসর, ডিন এবং মঞ্চে বসে থাকা স্বনামধন্য ব্যবসায়ীরা চরম সম্মানের সাথে নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। পুরো হলঘরে উপস্থিত হাজারো মানুষ বিস্ময়ে একেবারে জমে গেল। যারা নিজের সিট থেকে অজান্তেই উঠে দাঁড়াল। তার চোখের সামনে যা ঘটছিল তার বিন্দু বিসর্গাও সে বিশ্বাস করতে পারছিল না।
উপাচার্য মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন, সম্মানিত সুধীমণ্ডলী, আজ আমাদের মাঝে দেশের সবচেয়ে উদীয়মান আন্তর্জাতিক টেক জায়ান্ট এআর ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা এবং তরুণ কর্ণধার উপস্থিত আছেন। তিনি শুধু একজন বিলিয়নারি নন, বরং তিনি এই ইম্পিরিয়াল হেরিটেজ ইউনিভার্সিটির সার্বিক উন্নয়ন ও রিসার্চ ফান্ডের জন্য 200 কোটি টাকার অনুদান দিয়েছেন। কয়েক সেকেন্ডের জন্য পুরো অডিটোরিয়ামে শ্মশানের মতো নীরবতা নেমে এলো। এরপর উপাচার্য গর্বিত কণ্ঠে প্রায় চিৎকার করে উঠলেন, দয়া করে আপনারা সবাই করতালি দিয়ে স্বাগত জানান আমাদের আজকের প্রধান অতিথি এবং আমাদেরই বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র মিস্টার আরিয়ান রহমানকে। মুহূর্তের মাঝে পুরো অডিটোরিয়াম বিপুল করতালিতে ফেটে পড়ল। জারার মুখ থেকে যেন রক্তের শেষ বিন্দুটিও শুকিয়ে গেল। তার পা কাঁপছিল। তার বারবার মনে পড়তে লাগল আরিয়ানকে বলা তার প্রতিটি অপমানজনক কথা, প্রতিটি তাচ্ছিল্য ভরা খোঁটা আর ড্রাইভার বলে ডাকার সেই মুহূর্তটি। যে ছেলেটিকে সে এতদিন তার পায়ের নখের যোগ্যও মনে করেনি, সেই ছেলেই আজ দেশের অন্যতম কোটিপতি ব্যবসায়ী হিসেবে সবার সামনে দাঁড়িয়ে। জারার বাবা সিকান্দার চৌধুরীও অত্যন্ত অবাক হয়েছিলেন। তিনি তো আরিয়ানের কোম্পানির সাথে চুক্তির জন্যই মাসের পর মাস ঘুরেছেন। তিনিও মঞ্চে গিয়ে পরম শ্রদ্ধার সাথে আরিয়ানের সাথে হাত মেলালেন। কিন্তু এত কিছুর পরও আরিয়ানের চোখে মুখে অহংকার বা দাম্ভিকতার লেশমাত্র ছিল না। সে সবার উদ্দেশ্যে মাথা নত করে সম্মান জানাল। পুরো অনুষ্ঠান শেষ হওয়ার পর যারা ভারাক্রান্ত মন নিয়ে ক্যাম্পাসের পেছনের বোটানিক্যাল গার্ডেনের এক নির্জন বেঞ্চে একা বসেছিল। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল তীব্র অনুশোচনা আর লজ্জার জল। সে বুঝতে পারছিল সে কত বড় অপরাধ করেছে। ঠিক তখনই শুকনো পাতার মর্মর শব্দ তুলে আরিয়ান ধীর পায়ে সেখানে এসে দাঁড়াল। যারা আরিয়ানের দিকে তাকাতেই পারছিল না। সে মাথা নিচু করেই কাঁপা কাঁপা গলায় প্রায় কেঁদে ফেলে বলল, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আরিয়ান। আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে পুরোপুরি ভুল বুঝেছিলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আরিয়ান তার সেই চিরচেনা স্নিগ্ধ হাসি হেসে জারার পাশে বসল। শান্ত গলায় বলল, এতে তোমার কোনো ভুল নেই যারা, ভুলটা ছিল তোমার দৃষ্টিভঙ্গির। তুমি এমন একটা পরিবেশে বড় হয়েছ যেখানে টাকার অঙ্ক দিয়ে মানুষের সম্মান মাপা হয়। তোমার চারপাশের জগৎ তোমাকে যা শিখিয়েছে তুমি সেভাবেই আমাকে বিচার করেছ। জারার চোখ লজ্জায় আরও নিচু হয়ে গেল। সে ধরা গলায় জিজ্ঞেস করল, কিন্তু তুমি তো চাইলে প্রথম দিনই তোমার আসল পরিচয়টা সবাইকে জানিয়ে দিতে পারতে। তাহলে কেউ তোমাকে অপমান করার সাহস পেত না। কেন জানাওনি? আরিয়ান আকাশের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলল, কারণ যারা, আমি দেখতে চেয়েছিলাম আমার ব্যাংক ব্যালেন্স, আমার মেব্যাক গাড়ি বা আমার কোম্পানির পরিচয়ের আগে এই সমাজের মানুষ আমাকে একজন সাধারণ রক্তমাংসের মানুষ হিসেবে সম্মান করতে জানে কিনা। যদি কেউ আমার সাধারণ পোশাক দেখে আমাকে সম্মান করতে না পারে, তবে আমার টাকা দেখে করা তার সম্মানটা তো পুরোপুরি নকল। কথাগুলো শুনে যারার হৃদয়ে যেন একটা বিশাল হাতুড়ির আঘাত পড়ল। সে তার জীবনে প্রথমবারের মতো গভীরভাবে উপলব্ধি করতে পারল যে সে এতদিন কতটা মিথ্যে আর মেকি একটা অহংকারের জগতে বাস করছিল। এরপর যারা খুব কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করল, আচ্ছা আরিয়ান, তোমার তো এত অঢেল টাকা, এত প্রতিপত্তি, তারপরেও তুমি এত সাদামাটাভাবে জীবনযাপন করো কেন? তুমি চাইলেই তো প্রতিদিন ডিজাইনার শার্ট পরতে পারো। আরিয়ান হালকা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, কারণ যারা, আমি দারিদ্র্যকে খুব কাছ থেকে দেখেছি। আমি জানি অভাবের রূপ কতটা ভয়ঙ্কর। এরপর আরিয়ান তার ফেলে আসা জীবনের গল্প যারাকে শোনাল। সে জানালো তার বাবা ছিলেন উত্তরবঙ্গের এক অতি সামান্য ও দরিদ্র কৃষক। তার ছোটবেলায় এমন অনেক দিন গেছে যখন বাড়িতে একবেলা খাবার জোগাড় করার মতো কোনো টাকা তাদের কাছে থাকত না। শুধু পানি খেয়ে তারা রাত কাটিয়েছে। কিন্তু আরিয়ান কখনো নিজের ভাগ্যের কাছে হার মানেনি। সে গ্রামের স্কুল থেকে স্কলারশিপ পেয়ে ঢাকায় আসে, টিউশনি করে আর রাত জেগে প্রোগ্রামিং শিখে সে ফ্রিল্যান্সিং শুরু করে। ধীরে ধীরে নিজের মেধা দিয়ে সে একটি ছোট্ট সফটওয়্যার ফার্ম দাঁড় করায়। সেই ফার্মের একটি যুগান্তকারী এআই প্রজেক্ট বিদেশি বিনিয়োগকারীদের নজর কাড়ে এবং সেখান থেকেই তার $1 বিলিয়ন কোম্পানির যাত্রা শুরু। কিন্তু সে তার শেকড়কে কখনো ভোলেনি। সে সাধারণভাবেই জীবন কাটাতে ভালোবাসে, কারণ তার মতে বিলাসিতা মানুষকে অলস আর অহংকারী করে দেয়। আরিয়ানের জীবনের এই হাড় হিম করা সংগ্রামের কথা শুনে যারা অঝরে কাঁদতে লাগল।
সে সেদিন সত্যিকারের অর্থেই বুঝতে পারল যে মানুষের আসল মহত্ব কখনো তার ব্যাংক অ্যাকাউন্টে লুকিয়ে থাকে না, বরং তা লুকিয়ে থাকে তার সংগ্রাম আর মানবতার মাঝে। সেই ঘটনার পর থেকে জারার স্বভাব এবং আচার-আচরণ জাদুর মতো বদলাতে শুরু করল। এখন সে আর মানুষকে তার পরনের ব্র্যান্ডের পোশাক বা পকেটের টাকার অঙ্ক দিয়ে বিচার করত না। সে তার পুরনো চাটুকার বন্ধুদের সঙ্গ এড়িয়ে প্রায়ই আরিয়ানের সাথে সময় কাটাতে শুরু করল। তাদের মাঝে ধীরে ধীরে খুব সুন্দর এবং গভীর এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। ঠিক সেই সময়টাতেই বিশ্ববিদ্যালয়ের ওপর এক বিরাট দুর্যোগ নেমে এলো। খবর ছড়ালো যে ইম্পিরিয়াল হেরিটেজ ইউনিভার্সিটির আগের ব্যবস্থাপনা কমিটি গোপনে একটি ব্যাংকের কাছ থেকে শত কোটি টাকার ঋণ নিয়েছিল, যা তারা শোধ করতে পারেনি। ব্যাংক এখন ক্যাম্পাসটি নিলামে তুলতে যাচ্ছে। খুব শিগগিরই হয়তো এটি চিরতরে বন্ধ হয়ে যাবে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সবাই চরম দুশ্চিন্তায় পড়ে গেলেন। উপাচার্য এক জরুরি মিটিং ডেকে হতাশ কণ্ঠে বললেন, যদি আগামী 3 দিনের মধ্যে আমরা এই বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে জমা দিতে না পারি, তবে বাধ্য হয়ে আমাদের এই প্রিয় ক্যাম্পাসটি নিলামে তুলে দিতে হবে। পুরো হলঘর এক গভীর বিষাদে ডুবে গেল। অনেক শিক্ষার্থীর চোখেই পানি, কারণ তাদের কেরিয়ার মাঝপথে ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই অন্ধকার মুহূর্তেই আরিয়ান দৃঢ় পদক্ষেপে মঞ্চে উঠে এলো। সে মাইক হাতে নিয়ে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করল, এই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার সাধারণ ও মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের সাথে জড়িয়ে আছে। এই ক্যাম্পাস আমাদের দ্বিতীয় বাড়ি। আমি কোনোভাবেই এই স্বপ্নকে মরতে দেব না। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আরিয়ান সাথে সাথে তার লিগ্যাল টিমকে নির্দেশ দিল এবং সবার সামনে চেক সই করে প্রতিশ্রুতি দিল যে তার কোম্পানি এআর ভেঞ্চার্স বিশ্ববিদ্যালয়ের মাথার ওপর থাকা সম্পূর্ণ ঋণের বোঝা একাই শোধ করে দেবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। এই ঘোষণার সাথে সাথে পুরো হলঘর আবারও আনন্দে এবং স্বস্তির করতালিতে মুখরিত হয়ে উঠল। অনেক সাধারণ শিক্ষার্থীর চোখ থেকে তখন আনন্দাশ্রু ঝরছিল। যারা দর্শক সারিতে দাঁড়িয়ে বুক ভরা গর্ব নিয়ে আরিয়ানের দিকে তাকিয়েছিল। যে ছেলেটিকে সে একদিন তুচ্ছ তাচ্ছিল্য করে ড্রাইভার ভেবেছিল, আজ সেই ছেলেই হাজারো শিক্ষার্থীর স্বপ্নের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে। কয়েক মাস পর ক্যাম্পাসে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হল। উপাচার্য মঞ্চে এসে অত্যন্ত গর্বিত গলায় বললেন, আজ আমরা আমাদের এমন একজন রত্নতুল্য ছাত্রকে সম্মান জানাতে চলেছি, যে শুধু আমাদের এই বিশ্ববিদ্যালয়কেই ধ্বংসের হাত থেকে বাঁচায়নি, বরং আমাদের প্রত্যেককে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়ে গেছে। আরিয়ান ধীর পায়ে মঞ্চে গিয়ে মাইক তুলে নিল এবং পুরো অডিটোরিয়ামের দিকে তাকিয়ে প্রশান্ত গলায় বলল, মানুষের আসল পরিচয় কখনো তার গায়ের দামি পোশাক বা তার গাড়ির ব্র্যান্ড দিয়ে নির্ধারিত হয় না। তার পরিচয় তৈরি হয় তার আচরণ, তার সংগ্রাম আর তার ব্যবহার দিয়ে। আমি আমার জীবনে চরম দারিদ্র্যও দেখেছি, আবার অঢেল প্রাচুর্যও দেখেছি, কিন্তু একটা পরম সত্য আমি বুঝতে পেরেছি। টাকা কেবল আমাদের জীবনযাত্রার মান বদলাতে পারে, কিন্তু আমাদের মূল্যবোধ আর মনুষ্যত্ব বদলানোর ক্ষমতা কেবল আমাদের নিজের মনের কাছেই থাকে। মানুষ কখনো টাকা দিয়ে বড় হয় না, মানুষ বড় হয় তার সুন্দর মন দিয়ে। এই কথাগুলো শুনে দর্শক সারিতে বসা জারার চোখ সজল হয়ে উঠল। সে বুঝতে পারল, আসল হিরে চিরকাল সাধারণ পাথরের মোড়কেই লুকিয়ে থাকে, আর তাকে চিনতে হলে জহুরির চোখ লাগে। এর কিছুদিন পর আরিয়ান আর জারা দুজনে মিলে বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ স্কলারশিপ প্রোগ্রাম চালু করল, যাতে কোনো গরিব এবং মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা কখনো কেবল টাকার অভাবে মাঝপথে থেমে না যায়। ইম্পিরিয়াল হেরিটেজ ইউনিভার্সিটিতে এখন আর কেউ কাউকে তার পোশাক বা গাড়ির ব্র্যান্ড দেখে বিচার করে না। আজও যখনই যারা বিশ্ববিদ্যালয়ের সেই প্রধান ফটকটি দিয়ে প্রবেশ করে, তার অবচেতন মনেই সেই দিনকির কথা ভেসে ওঠে, যেদিন সে আরিয়ানকে সামান্য একজন ড্রাইভার ভেবে তাচ্ছিল্য করেছিল। তবে সে এখন হাসি মুখে বিশ্বাস করে সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, এবং একই সাথে সবচেয়ে দামি শিক্ষাও। কারণ জীবন মাঝে মাঝে আমাদের এমন কিছু মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যারা আমাদের পুরো দেখার চোখটাই বদলে দেয়। দামি গাড়ি, ব্র্যান্ডের পোশাক আর উঁচু বংশের পরিচয় কেবল মানুষের বাইরের জাঁকজমক দেখাতে পারে, কিন্তু তা কখনোই কোনো মানুষের আসল মূল্য নির্ধারণ করতে পারে না। জীবনে কোনো মানুষের প্রকৃত মূল্য তার পরিধেয় বস্ত্রে নয়, বরং তার চরিত্র আর মানবতার মাঝেই নিহিত থাকে। যদি আরিয়ান আর জারার জীবনের এই আবেগপ্রবণ, নাটকীয় ও অনুপ্রেরণামূলক গল্পটি আপনার হৃদয়কে বিন্দুমাত্র ছুঁয়ে থাকে, তবে গল্পটি অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধব
এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই সুন্দর শিক্ষাটি জানার সুযোগ করে দিন। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে বা পোস্টটিতে একটি লাইক প্রদান করে আমাদের উৎসাহিত করবেন। এমনই আরও অসংখ্য হৃদয়ে ছুঁয়ে যাওয়া বাস্তবমুখী এবং অনুপ্রেরণাদায়ী গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল বা পেজটির সাথে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে একদম ভুলবেন না। সবশেষে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই গল্প থেকে আপনি সবচেয়ে বড় কোন শিক্ষাটি পেলেন, আর আপনি যদি জারার জায়গায় থাকতেন তবে আপনার আচরণ কেমন হতো।